সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। আচ্ছা দেখো আমরা দুইটা চিত্র আঁকি, একটা উদ্ভিদ কোষের একটা প্রাণী কোষের। তো টেলোফেজ ধাপে কিন্তু দুইটা নিউক্লিয়াস তৈরি হয় একটা কোষের মধ্যে। এটা ধরো আমাদের উদ্ভিদ কোষ, কথা হবে না, উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে টেলোফেজের শেষের দিকে আমাদের দুইটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। নিউক্লিয়াস দিলাম, সুতাগুলা দিয়ে দিলাম, তাই কথা বলা বন্ধ করো। আচ্ছা আরেকটা প্রাণী কোষ আছে আমরা এদিকে, প্রাণী কোষ। এটার মধ্যে কি হবে না, কোষ প্রাচীর থাকবে না। তো এখানে দুইটা কোষ, এখানেও দুইটা কোষ। আচ্ছা নিউক্লিয়াস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু লাই বলো দিয়ে দিলাম আমরা। এখন কি হবে, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এতক্ষণ আমরা ফোকাস করতেছিলাম নিউক্লিয়াসের মধ্যে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সবগুলা নিউক্লিয়াসের বিভাজনের ধাপ ছিল, মানে ক্যারিওকাইনেসিসের ধাপ ছিল। বাট সাইটোকাইনেসিসকে আমরা কিন্তু একটু হাইলাইট করি নাই। অ্যাকচুয়ালি একটা কোষের মধ্যে একদম শুরুতে, খেয়াল করো, একটা শুরুতে একদম প্রোফেজের সময় একটা নিউক্লিয়াস ছিল এবং এখানে মাইটোকন্ড্রিয়া ছিল, প্লাস্টিড ছিল, গোলগি বডি ছিল, অন্যান্য অন্যান্য অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল, অন্যান্য অনেক কিছুই ছিল। তো তুমি যে একটা কোষ থেকে দুইটা কোষ বানাবা, অবশ্যই মাতৃকোষে যত মাইটোকন্ড্রিয়া ছিল, এখন যে অপত্য কোষ তৈরি হবে, আমরা কিন্তু মাইটোসিস পড়তেছি, সমীকরণিক বিভাজন বা সমবিভাজন। অবশ্যই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা, গোলগি বডির সংখ্যা মাতৃকোষে যা ছিল অপত্য কোষে সেম থাকা লাগবে না, সেম থাকা লাগবে। তাহলে ধরো এই কোষে, এটা মাতৃকোষ, এই কোষে আমাদের মাইটোকন্ড্রিয়া ছিল 100, তাহলে আমাদের অপত্য কোষ হবে দুইটা, তাহলে এইটা তো 100 থাকবে, এটা তো কি থাকবে, 100 থাকবে। তাহলে অবশ্যই আমাদের প্রথমে 100 মাইটোকন্ড্রিয়াকে 200 বানাই নিতে হবে, 100 মাইটোকন্ড্রিয়াকে 200 বানাই নিতে হবে। এই যে সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু আছে, এইগুলা কিন্তু ডাবল হয়ে রয়েছে ইন্টারফেজে। আমরা পড়ছি না ইন্টারফেজ, প্রস্তুতি বা বিশ্রাম দশা, ওই বিশ্রাম দশায় কিন্তু মাইটোকন্ড্রিয়া ডাবল হয়ে গেছে। এখন কি হবে, ধরো মাইটোকন্ড্রিয়া এখন কি এখানে একটা চলে গেল, অর্ধেক এখানে চলে গেল, অর্ধেক এখানে চলে গেল, বিভিন্ন জিনিস প্লাস্টিড, ইয়ার, এগুলো সবকিছুকে আমরা দিয়ে দিলাম। তো এই শেষ আমাদের কি প্লাস্টিড, এগুলো সব দিয়ে দিলাম, আমাদের কিন্তু সাইটোপ্লাজমের বিন্যস্ত হওয়া শেষ বা সাইটোপ্লাজমের ভাগ হওয়া শেষ। সাইটোপ্লাজম বিভাজন মানে সাইটোপ্লাজম এদিকে কিছু চলে গেছে, এদিকে কিছু চলে গেছে, এটাকে বলে সাইটোপ্লাজম। এটা এটা তোমাদের সিলেবাসে নাই, তোমাদের সিলেবাসে কেবলমাত্র ক্যারিওকাইনেসিস আসবে, সাইটোকাইনেসিস থেকে শুধুমাত্র একটা এমসিকিউ আসবে। তো এটা ছিল আমাদের উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইটোকাইনেসিস শেষে বা সাইটোকাইনেসিসের সময় আমরা কিন্তু দেখছিলাম টেলোফেজের ক্ষেত্রে এখানে স্পিন্ডল তন্তুগুলো যে ছিল, টেলোফেজের শেষে দিয়ে কিন্তু স্পিন্ডল তন্তুগুলো বিলুপ্ত হয় বা নষ্ট হয়ে গেছে। এখানে যে স্পিন্ডল তন্তুগুলো ছিল, টেলোফেজে এসে কিন্তু স্পিন্ডল তন্তুগুলো কি নষ্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। মনে রাখবা, এই যে ধরো এই একটা খণ্ড, কিসের খণ্ড, স্পিন্ডল তন্তুর খণ্ড, স্পিন্ডল ফাইবারের খণ্ড। এই খণ্ডটাকে আমরা বলবো ফ্র্যাগমেন্ট। তোমরা এটা অনেকে জানো, ফ্র্যাগমেন্ট শব্দের অর্থ খণ্ড। ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট শব্দের অর্থ কি, খণ্ড। ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট শব্দের অর্থ হচ্ছে খণ্ড। কোনো কিছুর খণ্ডকে আমরা বলি ফ্র্যাগমেন্ট। এটা তোমরা প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসে পাবা। কিছু কিছু প্রাণী আছে খণ্ডকায়িত, খণ্ড 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 এরকম প্রাণী আছে। কেঁচু, কেঁচু খণ্ডকায়িত, যুগ খণ্ডকায়িত, এরকম খণ্ড খণ্ড, ফ্র্যাগমেন্ট। তো এই যে এইটা একটা সুতার খণ্ড, এই যে এখানে আমরা পাবো কি সুতার খণ্ড, যেহেতু এটা ভেঙে গেছে, নিউক্লিয়ার মেমব্রেন, সরি স্পিন্ডল তন্তুগুলা ভেঙে গেছে, তার মানে এখন তন্তুগুলো খণ্ড 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 আকারে আছে, এদেরকে আমরা বলবো ফ্র্যাগমেন্ট। আচ্ছা, তো এই ফ্র্যাগমেন্ট গুলাকে যে কোনো জিনিসকে জিল্লিবদ্ধ করে, এটা প্রথম অধ্যায়ের পড়া, এটা একটু মনে রাখো। যে কোনো জিনিসকে প্যাকেট করে ওই অঙ্গাণুটার নাম হচ্ছে গোলগি বডি। গোলগি বডি লেখা রাখি জিবি, জিবি মানে গোলগি বডি। এই গোলগি বডির কাজ হয়েছে কোনো কিছুকে প্যাকেট করার জন্য। গোলগি বডির একটা ট্যাগ আছে, এটা বলে প্যাকেজিং সেন্টার। প্যাকেজিং সেন্টার গোলগি বডির একটা উপাধি, প্যাকেজিং সেন্টার। সে বিভিন্ন জিনিস প্যাকেট করে, জিল্লিবদ্ধ করে। সে বিভিন্ন জিনিস কি করে, জিল্লিবদ্ধ করে, প্যাকেট করে। তো তুমি যদি এখান থেকে যদি ধরো কোনো কিছু একটা পাঠাতে চাও, বই অথবা আম অথবা যে কোনো একটা, কোরিয়ার দিয়ে তুমি ঢাকা পাঠাতে চাও, তো কোরিয়ার কি করবে, একটা প্যাকেট দিবে তোমাকে, একটা পলিথিন দিবে। এই পলিথিনের মধ্যে এটার ভিতরে ভইরা তারপর কি পাঠাইতে হবে। এরকম গোলগি বডি
যে কোনো জিনিসকে প্যাকেট করে, মানে ঝিল্লিবদ্ধ করে। একটা কলম, এটাকে তুমি কি করবে, র্যাপিং করলা, র্যাপিং করা। তো এটা কার কাজ বলো তো? র্যাপিং করা কার কাজ? কোষের মধ্যে কোনো কিছু র্যাপিং করবা, ঝিল্লিবদ্ধ করবা, আবরণে দ্বারা আবৃত করবা, এটা হচ্ছে গোলজি বডির কাজ। তো এই যে এগুলো হচ্ছে কি ফ্র্যাগমেন্ট, কার ফ্র্যাগমেন্ট? এগুলো কই থেকে আসছে? স্পিন্ডল তন্তু, এগুলো স্পিন্ডল তন্তু, স্পিন্ডল ফাইবার। এগুলাকে গোলজি বডি কি করবে? প্যাকেট করবে, প্যাকেট করবে, প্যাকেট করবে। প্যাকেট কইরা সে একটা কোষের মাঝখানে নিয়ে আসবে। দেখো এই যে প্যাকেট কইরা সে এই সুতাগুলোকে কোথায় নিয়ে আসছে? মাঝখানে। আমরা একদম আণুবীক্ষণিক লেভেলে দেখতেছি, বইয়ের মধ্যে কিন্তু এগুলো নাই, এত বেসিক বই কিন্তু ক্লিয়ার করে নাই। তাহলে দেখো মাঝখানের এরিয়াতে এই সুতাগুলো চলে আসলো, কে আনলো? গোলজি বডি। গোলজি বডি কিন্তু এই সুতাগুলোকে এখানে নিয়ে আসছে। এই যে ভিতরের যে সুতাটা, আমি সব মুছে ফেলতেছি এখন, এই যে সুতাটা ছিল কি স্পিন্ডল ফাইবারের ভগ্নাংশ, এটাকে আমরা বলতেছিলাম কি ফ্র্যাগমেন্ট। এটাকে তোমাদের বইয়ের ভাষায় বলছে ফ্রেগমোপ্লাস্ট। এটাকে বলছে কি ফ্রেগমোপ্লাস্ট, ফ্রেগমোসোম বলতে পারো, ফ্রেগমোসোম বা ফ্রেগমোপ্লাস্ট, ফ্রেগমোপ্লাস্ট। এই ফ্রেগমোপ্লাস্টকে প্যাকেট করছে কে? গোলজি বডি, জিবি, জিবি মানে গোলজি বডি। তো এইখানে কি কি আছে বলতো? এইখানে আছে ফ্রেগমোপ্লাস্ট আর কি আছে? গোলজি বডি। এই যে ফ্রেগমোপ্লাস্ট সুতাটা আছে, এটা হচ্ছে ফ্রেগমোপ্লাস্ট, আর বাইরের যে আবরণ আছে এটাকে বলতেছি আমরা গোলজি বডি। এই জিনিসটাকে বলা হয় কোষ প্লেট। কোষ প্লেট, কোষ প্লেট একটা নতুন টার্ম। টেলোফেজ ধাপের শেষের দিকে সাইটোকিনেসিস যখন ঘটে বা শেষের দিকে কোষের মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হয়। কোষ প্লেট কেবলমাত্র উদ্ভিদ কোষে তৈরি হয়, এটা উদ্ভিদ কোষ। প্রাণী কোষের চিত্র যখন আমরা আঁকবো, এটা প্রাণী কোষ, প্রাণী কোষে গিয়ে দেখবো কোন রকমের কোষ প্লেট তৈরি হয় না, কেবল এবং কেবলমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হয় না। এটা মনে রাখবা, সেটা করে দেওয়া আছে। তো কোষ প্লেট কার বৈশিষ্ট্য? উদ্ভিদ না প্রাণীর? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। বলতো কোষ প্লেটের মধ্যে কি কি উপাদান আছে? মেইনলি ফ্রেগমোপ্লাস্ট, আর কি আছে? গোলজি বডি। ফ্রেগমোপ্লাস্ট আর গোলজি বডি আছে। তো তোমাদের বইয়ের মধ্যে কিছু কিছু বইয়ের মধ্যে একটা লাইন দেওয়া আছে, এরকম একটা লাইন দেওয়া আছে, আমি লাইনটা লিখি যে গোলজি বডি থেকে আগত ভেসিকল এবং সাইটোপ্লাজম থেকে আগত ফ্রেগমোপ্লাস্ট মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। তো কোষ প্লেট গঠন করে ফ্রেগমোপ্লাস্ট, ফ্রেগমোপ্লাস্ট আর হচ্ছে ভেসিকল লেখা আছে, ভেসিকল। ফ্রেগমোপ্লাস্ট লেখা আছে আর কি লেখা আছে? ভেসিকল। অ্যাকচুয়ালি ভেসিকল হচ্ছে গোলজি বডির একটা বাচ্চা। আমরা যখন এই যে গোলজি বডির প্রকারভেদ করব, গোলজি বডি আছে তোমার তিন প্রকার। একটাকে বলে সিস্টার্না, যদি লিখতে চাও লিখতে পারো, এটা তোমাদের বইয়ে না, মানে এই অধ্যায়ে নাই, তুমি লিখতে পারো এটা। গোলজি বডি তিন প্রকার, গোলজি বডি, জিবি মানে গোলজি বডি, তিন প্রকার। গোলজি বডি তিন প্রকার, একটাকে বলে সিস্টার্না, একটাকে বলে ভেসিকল, ভেসিকল, আর একটাকে বলে ভ্যাকিউল, 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 ভেসিকল, ভ্যাকিউল, এই তিন প্রকার। সিস্টার্না, ভেসিকল, ভ্যাকিউল। এখন এখানে দেখো লেখা আছে কি ভেসিকল। এই ভেসিকল কি ওয়ান কাইন্ডস অফ কি গোলজি বডি না? সে গোলজি বডির একটা বাচ্চা। এজন্য তোমাদের বই লেখা আছে কোষ প্লেট গঠন করে, হ্যাঁ, সাইটোপ্লাজম থেকে আগত ফ্রেগমোপ্লাস্ট। কারণ এই যে সুতাটা, এই সুতাটা তুমি কিন্তু সাইটোপ্লাজমে পাইছো, মানে নিউক্লিয়াসের বাইরে এখানে সে সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছিল, কোষের ভিতরে ছিল, কোষের ভিতরে পুরো এটাকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি, এখানে সে ঘুরে বেড়াচ্ছিল। তো এটা সাইটোপ্লাজম, সুতরাং পাইছো কোথায়? সাইটোপ্লাজমে। এই যে ফ্রেগমোপ্লাস্ট, প্লাস্ট মানে প্লাজম বলে এক সময়, প্লাজম মানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে থাকা সুতাটা মাঝখানে চলে আসছে, আনলোকে গোলজি বডি। গোলজি বডির কোন বাচ্চা আনছে? বেসিকলে আছে। এই যে গোলজি বডির তিনটা বাচ্চা, এর মধ্যে বেসিকলে এই সুতাটা প্যাকেট করছে। এজন্য তোমাদের বইয়ে লেখা আছে কোষ প্লেট গঠন করে কে? সাইটোপ্লাজম থেকে আসা ফ্রেগমোপ্লাস্ট আর গোলজি বডি থেকে আগত বেসিকল একত্রিত হয়ে কোষ প্লেট গঠন করে। আমি লাস্ট বার বলতেছি, সাইটোপ্লাজম থেকে আগত ফ্রেগমোপ্লাস্ট। বলতো ফ্রেগমোপ্লাস্ট অ্যাকচুয়ালি কি, মানে আগে কি ছিল? স্পিন্ডল তন্তু ছিল। এটা তুমি যে কোনো একটা শিক্ষককে জিজ্ঞেস করো, এই ফ্রেগমোপ্লাস্ট আসলে আগে কি ছিল, তুমি জিজ্ঞেস করো, যে একাধিক যে পড়ো, এটা জিজ্ঞেস করো। ফ্রেগমোপ্লাস্ট, ফ্রেগমোপ্লাস্ট আগে ছিল স্পিন্ডল ফাইবার। আচ্ছা, এখন সে ভগ্নাংশ হয়ে গেছে, এটা সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছে। এই সাইটোপ্লাজমের মধ্যে যে ধরে এই সুতাটাকে ধরে বা ভগ্নাংশকে ধরে ঝিল্লিবদ্ধ করলোকে গোলজি বডি। গোলজি বডির কোন বাচ্চা? বেসিকলের বাচ্চা। আচ্ছা, তাহলে ফ্রেগমোপ্লাস্ট সাইটোপ্লাজম থেকে আগত, বেসিকল গোলজি বডি থেকে আগত। এই জিনিস দুইটা মিলে একত্রে তৈরি করছে কোষ প্লেট। পরের ধাপে কি হইতে পারে জানো? ফ্রেগমোপ্লাস্ট আর বেসিকল জমা হওয়ার পরে এখানে কিছু অ্যাসিড জমা হইতে পারে, এটাকে বলে প্যাকটিক অ্যাসিড, আঠালো প্যাকটিক অ্যাসিড। প্যাকটিক অ্যাসিড এখানে জমতে পারে।
সবসময় যে জমবে বিষয়টা এরকম না, জমতে পারে। কিছু কিছু উদ্ভিদ কোষের মধ্যে প্যাকটিক অ্যাসিড জমে। তো প্রথমে কোষ প্লেট হইলো, এই কোষ প্লেটের মধ্যে এখন প্যাকটিক অ্যাসিড জমছে, বিষয়টা আঠালো হয়েছে, মানে এটা সাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজম তরল যাতে আদান প্রদান না করতে পারে, বুঝছো? তরল যাতে আদান প্রদান না করতে পারে, এই জন্য তোমার কি এখানে ফাঁকা ফাঁকা যাতে না থাকে, এই জন্য আমি একটা আঠালো জিনিস দিয়েছিলাম, নাম হচ্ছে প্যাকটিক অ্যাসিড। আঠালো আঠালো একটা অ্যাসিড, প্যাকটিক অ্যাসিড। আচ্ছা, তো এই ছিল আমাদের কোষ প্লেট। কোষ প্লেটের বর্ণনা এর বেশি লাগবে না তোমাদের। সেটার মধ্যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেমন কি লেখা আছে আমি একটু পড়ে দিই, দেখি আমার সব কথা এখানে এসে পড়ছে কিনা। দেখো 8 পৃষ্ঠায় সবার লাস্টে দুটো বক্স আছে। 1 নম্বর বক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্লেগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র বেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি করে। দেখো এইখানে কিন্তু গোলগি বডির কথা বলে নাই, তার মানে কি ভুল বলে ফেলছি আমি? না, ভুল বলি নাই। এখন একটা জিনিস দেখাইতেছি আমি, আগে পরেরটা কি দেখো কি লেখা আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্লেগমোপ্লাস্ট এবং ক্ষুদ্র বেসিকল মিলিত হয়ে কি তৈরি করে? কোষ প্লেট তৈরি করে। এখন কথা হয়েছে, আমি তো একটু বলছি ফ্লেগমোপ্লাস্ট আছে সাইটোপ্লাজম থেকে, তাই না? ফ্লেগমোপ্লাস্ট আছে কি সাইটোপ্লাজম থেকে। বিষয়টা এরকম, এটা তুমি প্রথম অধ্যায়ের বেসিক থাকলে তুমি এটা ধরতে পারবা, আপাতত এটা ধরতে পারবা না। তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার বাসা কই, তুমি বললাম মাইমিনসিং, বা তোমাকে আবার আরেকজন জিজ্ঞেস করলো তোমার বাসা কই, তুমি বললাম নতুন বাজার। দুইটা উত্তরে কি ভুল? একটাও কিন্তু ভুল না। নতুন বাজার তো মাইমিনসিং, তাই না? বা তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাসা কই, তোমার মাইমিনসিং সদর। আমি জিজ্ঞেস করলাম তোমার বাসা কই, তুমি বললাম শান্তিপাড়া। দুইটা কি সঠিক উত্তর না? বিষয়টা এরকম। এই যে ফ্লেগমোপ্লাস্ট আমি বলতে সাইটোপ্লাজম থেকে আগত, এটাও সঠিক। আবার যদি বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা, তাহলেও সঠিক। কেন? কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যদি তুমি উৎপত্তি খেয়াল করো, এটাই অধ্যায়ের পড়ে না, এখানে যদি বলি তোমার মাথা হ্যাং হয়ে যেতে পারে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে গঠিত হয় তোমার কিছু কঙ্কাল, কোষীয় কঙ্কাল দিয়া, মাইক্রোটিউবিউল বলে এটাকে, মাইক্রোটিউবিউল। তো এই মাইক্রোটিউবিউল আর এই যে কাজে বলছিলাম স্পিন্ডল ফাইবারের যদি আরো জুম করতাম, মানে আরো বীক্ষণিক ভাবে দেখতাম, তখন দেখতাম এই স্পিন্ডল ফাইবার গুলা কিন্তু এই মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত, বুঝছো? তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে যেরকম, মানে তার আদি অবস্থা যেটাতে গাঠনিক ভাবে সে আধা গঠিত, স্পিন্ডল ফাইবারও গাঠনিক ভাবে আধা গঠিত। যখন এটা আলাদা হয়ে যায়, কোনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সুতা আর কোনটা স্পিন্ডল ফাইবারের সুতা বোঝাতে পারি না, দুইটা সেম জিনিস, কথা বুঝছো? দুইটা কিন্তু সেম জিনিস। আচ্ছা, তো এটা তুমি সাইটোপ্লাজম থেকে আগত বলতে পারো, অথবা তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত বলতে পারো, দুইটাই সঠিক। এটার ক্ষেত্রে দেখো তোমাদের শীটের মধ্যে লেখা আছে কি, একসাথে লেখা আছে যে ফেব্রোপ্লাস্ট ও ক্ষুদ্র বেসিকল। বলতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত ফেব্রোপ্লাস্ট এবং বেসিকল, তারা বলতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেসিকল আছে। বাট আমি বলছি কি গোলগি বডি থেকে আগত বেসিকল। মাথা কিন্তু হ্যাং। এগুলা কে লিখে পেঁচাইতেছি জানো? আমি কিন্তু বলে দিতে পারতাম ভুলটা, মানে যেটা লেখা আছে এটা কিন্তু বলতে পারতাম, কিন্তু আমি তো পেঁচাইতেছি যাতে তোমার বেসিক ক্লিয়ার হয়। এই যে গোলগি বডি 3 প্রকার লিখছি না, গোলগি বডি কিন্তু 3 প্রকার লিখছি। আমার এখানে একটা চিত্র মস্ত হবে, এই রেকর্ড বাদ, এই রেকর্ড হবে না, বাদ দাও। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা কোষীয় অঙ্গাণু। একটা কোষের মধ্যে এই যে রকম এখানে কতগুলো অঙ্গাণু আছে, এদেরকে বলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইখানে কতগুলো অঙ্গাণু থাকে, এদেরকে বলে গোলগি বডি, এদেরকে আমরা বলি গোলগি বডি, এদেরকে বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াস সংলগ্ন যেগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পরে গোলগি বডি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 3 প্রকার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কত প্রকার? 3 প্রকার। প্রথম দুইটা নাম সেম, সিস্টার্না, বেসিকল। 3 নাম্বারটা হচ্ছে টিউবিউল, বিউল। এখন বলো তো বেসিকল কই থেকে আসে? বুঝে থাকি না? বেসিকল কার বাচ্চা? গোলগি বডির বাচ্চা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বাচ্চা, দুইটাই সেম। তাহলে আমি যদি বলি বেসিকল গোলগি বডি থেকে আগত, ভুল না? যদি বলি বেসিকল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত, ভুল না? দুইটাই কিন্তু সঠিক। তাহলে বেসিকল গোলগি বডি থেকে আগত হইতে পারে, বেসিকল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত হইতে পারে, কোনো সমস্যা নাই। আর ফেব্রোপ্লাস্ট সাইটোপ্লাজম বলতে পারো, অথবা তুমি স্পেসিফিকলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলতে পারো। কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটি শব্দের অর্থ কি বলতো? সুতা। রেটি শব্দের অর্থ নেট, রেটি শব্দের অর্থ জালক। আর এইখানেও কিন্তু আমরা পড়ছিলাম স্পিন্ডল, তন্তু মানে সুতা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সুতা আর স্পিন্ডল ফাইবারের যে সুতা একই। এজন্য এই ফেব্রোপ্লাস্টটাকে আমরা বলতে পারি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আগত অথবা সাইটোপ্লাজম থেকে আগত, দুইটাই সঠিক, সমস্যা নেই। ওকে, তোমরা কোষ প্লেট দেখে ফেলছি, কোষ প্লেট। এখন কোষ প্লেট না, আমাদের কিন্তু আমরা দুইটা কোষ বানাবো। তো দুইটা কোষ বানাইলে অবশ্যই এখানে আমাদের কোষ প্রাচীর বানাইতে হবে, যেহেতু এটা উদ্ভিদ কোষ। তো কোষ প্রাচীর বানাবো। এখন এই কোষ প্লেটের উপর বিভিন্ন জিনিস জমা হবে। কি জমা হবে? কোষ প্রাচীরের মেইন উপাদান
এটা লিখতে পারো। কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান, এটা এমসিকিউ আসে। কোষ প্রাচীরের প্রধান উপাদান, প্রধান উপাদান, উপাদান কি? সেলুলোজ, একটা শর্করা, সেলুলোজ। সেলুলোজ, সেলুলোজ ছাড়া কোনো উদ্ভিদ হইতে পারে না। একটা উদ্ভিদ তার মানে সেলুলোজ আছে 100%। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। তো আমরা কি করব? দুইটা কোষকে আলাদা করব। এইখানে এখন সেলুলোজ আসবে, এখানে জমা হবে কি? সেলুলোজ। এখানে জমা হবে সেলুলোজ, জমা হবে সেলুলোজ, ঠিক আছে? এখানে সেলুলোজ জমা হবে, সেলুলোজের উপর অন্যান্য উপাদান জমা হতে পারে, আর অন্যান্য উপাদান জমা হতে পারে, ঠিক আছে? সেলুলোজের উপর অন্যান্য উপাদান জমা হতে পারে। মেইনলি এখানে আইসা জমবে কি? সেলুলোজ। কার উপর? কোষ প্লেটের উপর। কোষ প্লেটের উপর শেষে যাবে বা শেষ দিকে এসে জমা হবে কি? সেলুলোজ। সেলুলোজ জন্মাইছে, তারপর এই যে আঠালো যে পেকটিক অ্যাসিড ছিল, এখানে একটা চাপ সৃষ্টি হয়। আমরা কিন্তু এখানে পানি দেই, আমরা কিন্তু শেষের দিকে এসে জলযোজন ঘটে, আমরা পড়ছি জলযোজন ঘটে। টার্গার প্রেসারে যখন তার মধ্যে পানি আসে তখন যে ফুইলা যায়, সব দিকে একটা চাপ অনুভূত হয়, এদিকে একটা চাপ অনুভূত হয়, এদিকে একটা চাপ অনুভূত হয়, এদিকে একটা চাপ অনুভূত হয়, সবসময় পানির একটা চাপ অনুভূত হয়। এই চাপে এই যে পেকটিক অ্যাসিড যেখানে ছিল, এগুলা কি বিগলিত হয়ে দুইটা কোষ থেকে আলাদা হয়ে যায়। তো একটা কোষ থেকে দেখুন কিন্তু দুইটা কোষ হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু কোষ প্রাচীর আছে, এখানে কোষ প্রাচীর আছে, এখানে কোষ প্রাচীর আছে। একটা কোষ থেকে কিন্তু এখন কি দুইটা কোষ হয়ে গেছে। এটা ছিল উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিভাবে সে কোষ প্লেট তৈরির মাধ্যমে একটা কোষ দুইটা কোষ হয়ে যায়, ঠিক আছে? মানে সাইটোকাইনেসিস কমপ্লিট। তো একবার রিপিট করি, দেখো আমার সাথে মিলাও। টেলোফেজ ধাপে আমরা দুইটা নিউক্লিয়াস পাইছি, এখন আমাদের দুইটা কোষকে আলাদা করতে হবে। তো সাইটোপ্লাজমের বিভাজন, মানে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে, কিছু গেছে ওইদিকে, কিছু গেছে এইদিকে। এই অঙ্গাণুগুলো আগে থেকে তৈরি ছিল, আমরা দেখি এখানে এসে কি হয়ে গেছে? বিভক্ত হয়েছে, বিভক্ত হয়েছে, ঠিক আছে? ভাগ করে দিছি, এ তুমি নাও, এ তুমি নাও, বাট তৈরি হয়ে গেছে আগে, তৈরি হয়েছে আগে। এখানে জাস্ট আমরা বিভক্ত করছি, যে তুমি কিছু নাও, তুমি কিছু নাও। কিছু সাইটোপ্লাজম তাকে দিছি, কিছু সাইটোপ্লাজম তাকে দিছি। তারপর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হবে। কোষ প্লেট তৈরি হবে কই থেকে? ফেগমোপ্লাস্ট দিয়া আর বেসিকল দিয়া। তো এই ফেগমোপ্লাস্টটা কই থেকে আসে? ফেগমোপ্লাস্ট কই থেকে আসে? স্পিন্ডল তন্তু বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসতে পারে, কারণ দুই জায়গার মধ্যে সুতা আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম তার মানে এখানে সুতা আছে, আর স্পিন্ডল ফাইবারের মধ্যে সুতা আছে। এই সুতাটাকে বাইন্ড করবে কে? জিলিবদ্ধ করবে কে? প্যাকেট করবে কে? গোলগি বডি। গোলগি বডির কোন সন্তান? বেসিকল। এজন্য গোলগি বডির বেসিকল তাকে বাইন্ড করে মাঝখানে নিয়ে আসবে। তাহলে এখানে কোষ প্লেটের দুইটা উপাদান প্রথমে জমা হয়, ফেগমোপ্লাস্ট এবং কি? গোলগি বডি, বেসিকল। বেসিকল, বেসিকল ইয়ারও দিতে পারে, জিবিও দিতে পারে, গোলগি বডি দিতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিতে পারে। এটা গেল আমাদের কোষ প্লেট। কোষ প্লেটের মধ্যে মাঝে মাঝে প্যাকটিক অ্যাসিড জমা হয়, যেটা হচ্ছে আঠালো পদার্থ, ঠিক আছে? প্যাকটিক অ্যাসিড। তাহলে আমাদের কোষ প্লেট কমপ্লিট। কোষ প্লেট তৈরির পর এইখানে আসে সেলুলোজ জমা হয়, কারণ কোষ প্লেট এখানে বানাইতে হবে, আমাদের বানাইতে হবে কি? এখানে দেয়াল তৈরি করতে হবে, সেল ওয়াল তৈরি করতে হবে, তো প্রাচীর তৈরি করতে হবে, কোষ প্রাচীর তৈরি করতে হবে। কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। এই কোষ প্লেটের উপর এখন সেলুলোজ এসে বসবে। সেলুলোজ জিনিসটা শক্ত, এটা মনে রাখো। সেলুলোজ, তুমি গাছকে যদি বসে দাও অবশ্যই ব্যথা পাবো, কারণ কি? এখানে সেলুলোজ আছে। যত বেশি সেলুলোজ তত বেশি শক্ত। তাহলে সেলুলোজ জিনিসটা কি? শক্ত। সেলুলোজ জিনিসটা শক্ত। এখানে সেলুলোজ বসলো। সেলুলোজ বসার পর আমরা জানি এখানে জলযোজন ঘটে, অনেক বেশি পরিমাণ পানি। পানির প্রেসারে তখন মাঝখানে যেখানে প্যাকটিক অ্যাসিড ছিল এখানে ফাটল ধরে বা আলাদা হয়ে যায়, চির ধরে, ঠিক আছে? তাহলে দুইটা কোষ থেকে আলাদা হয়ে গেল। এই ছিল আমাদের কোষ প্লেট তৈরির মাধ্যমে উদ্ভিদ কোষ কিভাবে পৃথক হয়। প্রাণী কোষ, এখন দেখবো আমরা প্রাণী কোষ। দেখো মাত্র দুইটা কথা বলতে কিন্তু শেষ হয়ে যেতে পারে, আমি চাইতেছি বেসিকটা ক্লিয়ার হোক। তারপর দেখো এইটার ক্ষেত্রে এটা ছিল প্রাণী কোষ। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্লেট গঠিত হয় না। কি হয় মনে রাখবা, এইখানে মাঝখান বরাবর একটা খাস বা গর্তের তৈরি হয়। মাঝ বরাবর একটা খাস বা কি হয়? গর্তের তৈরি হয়। এই গর্তটা আস্তে আস্তে ক্রমে ভিতরের দিকে যেতে থাকে। এই যে দেখো গর্তটা ভিতরের দিকে যেতে থাকে, ভিতরের দিকে যেতে থাকে। তো এইখানে এই যে এই গর্তটা আস্তে আস্তে কি হইতেছে? সংকুচিত হইতেছে না? দেখো এই জায়গাটা আস্তে সংকুচিত হইতেছে, এদিকে সংকুচিত হইতেছে, এরিয়াটা সংকুচিত হইতেছে। সংকোচনের জন্য দুইটা প্রোটিন কাজ করে, একটা নাম অ্যাক্টিন, শেষে আছে ইন, তার মানে একটা প্রোটিন অ্যাক্টিন, আর একটা হচ্ছে মায়োসিন। মায়োসিন এটা একটা প্রোটিন। এই দুইটা প্রোটিনকে তোমার বলা হয় সংকোচনশীল প্রোটিন। তোমাদেরকে কালকে পড়াইছিলাম কোনটা মোটর প্রোটিন, বলো তো মোটর প্রোটিন কোনটা? গত ক্লাসে পড়াইছি। মোটর প্রোটিন কাকে বলে? কাকে কাকে?
কাইনেটোকোরকে মোটর প্রোটিন বলে, মানে চলমান প্রোটিন বা মোটর প্রোটিন কাইনেটোকোর। গত ক্লাসে যারা ছিল না, ভিডিও দেওয়া আছে, দেখে নিবা, ইউটিউবে দেওয়া আছে। আর এই অ্যাক্টিন মায়োসিনকে বলা হয় সংকোচনশীল প্রোটিন, মানে কোনো কিছু সংকোচন করতে, এই যে পেশি যে আছে, পেশিকে যদি সংকোচন করে এই অ্যাক্টিন মায়োসিন প্রোটিন কাজ করে। কোনো কিছুকে সংকোচন করতে এই অ্যাক্টিন মায়োসিন কাজ করে, যেন অ্যাক্টিন মায়োসিনকে বলা হয় সংকোচনশীল প্রোটিন। আচ্ছা, তো এই যে এখানে থেকে অ্যাক্টিন মায়োসিন, এদের সংকোচনে এই গর্তটা আস্তে আস্তে গভীর হয়, আস্তে আস্তে এটা গভীর হতে 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 এক সময় কি হয়ে যায়, গর্তটা মিলে যায়, তাদের সাথে কি মিলে যায়, এই যে দুইটা কোষ হয়ে গেছে। তাহলে এইখানে যে পদ্ধতিটা হয়েছে এটাকে বলে গর্তীকরণ প্রসেস। গর্তীকরণ, খাস সৃষ্টির মাধ্যমে প্রথমে সৃষ্টি হয়েছে খাস, তারপর গর্তীকরণ প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে খাসটা গভীর হয়েছে, একসাথে মিলে গিয়ে দুইটা কোষ আলাদা হয়ে গেছে। এখানে মনে রাখবা, সংকোচনে কাজ করে অ্যাক্টিন মায়োসিন, খাস তৈরি হয় প্রথমে, মাঝ বরাবর খাস তৈরি হয়, আর এই প্রসেসটাকে বলে গর্তীকরণ প্রসেস। ঠিক আছে, এটা বই নাই, গর্তীকরণ কথাটা কোনো বই নাই। গর্তীকরণ প্রসেসের মাধ্যমে একটা কোষ দুইটা কোষে পরিণত হয়, একটা কোষ দুইটা কোষে পরিণত হয়। প্রোটিন, অ্যাক্টিন, মায়োসিন কোষঝিল্লির খাস তৈরিতে সহায়তা করে। এই যে খাসটা ক্রমে ক্রমে গভীর হইতেছে, আস্তে আস্তে গভীর হইতেছে, খাসটা আস্তে আস্তে ক্রমে ক্রমে গভীর হইতেছে, কেন? অ্যাক্টিন, মায়োসিন প্রোটিনের উপস্থিতির কারণে, কারণ এরা সংকোচন করতে সহায়তা করে, কোনো কিছুকে সংকোচন করতে সহায়তা করে। আচ্ছা, তো অ্যাক্টিন মায়োসিনের সহায়তায় এই খাসটা গভীর হয়, গর্তীকরণ প্রসেসের মাধ্যমে একটা কোষ দুইটা কোষে পরিণত হয়। তাহলে এখন আমাদের আগে ছিল একটা কোষ, এখন আমাদের হাতে কোষ আছে কি দুইটা। ঠিক আছে, এইটা ছিল আমাদের সাইটোকাইনেসিসের শেষে কি ঘটে, অপত্য কোষ সৃষ্টি হয়ে গেছে, শেষ। অপত্য কোষ সৃষ্টি আমাদের শেষ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে। এই দুইটা আমরা যে পড়ছি, দেখো মাত্র 4টা লাইন পড়ছি না শীটের মধ্যে, দেখো 4টা লাইন। এই 4টা লাইন বোঝাইতে কেউ এত সময় নেবে না, 4টা লাইন বোঝাইতে কেউ এত সময় নেবে না, বুঝছো? তার মানে কি আমরা স্লো না। তুমি যখন বেসিক বেসিক শিখে ফেলবা, 4টা অধ্যায় তোমার কমপ্লিট হয়ে গেলে তখন তুমি দৌড়ে আগাইতে পারবা। প্রথম দিকে একটু স্লোতে আগাইতে হয়, এটা নিয়ম। দৌড়ের মধ্যে দেখো, যারা প্রথমে বেশি দৌড়ে ফেলে তারা কিন্তু কখনো ফার্স্ট হইতে পারে না। প্রথম দিকে একটু স্লো থাকা লাগবে। পরবর্তী যখন তুমি 4টা অধ্যায় কমপ্লিট করে ফেলবা, তখন তোমার বেসিক মানে ক্লিয়ার থাকবে, তখন তুমি নিজে নিজে দৌড়াইতে পারবা, আর দ্রুত অধ্যায় শেষ হবে। আচ্ছা, পরবর্তী টপিক, অনিয়ন্ত্রিত মাইটোসিস। লেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস, অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস বিষয়টা এরকম, বোর্ডে খেয়াল করো। একটা কোষ দুইটা কোষ তৈরি করতে 30 মিনিট সময় নেই, বা 10 মিনিট সময় নেই, ধরে নিলাম 10 মিনিট সময় নেই। একটা কোষ দুইটা কোষে পরিণত হতে 10 মিনিট সময় নিছে। এখানে একটা কোষ ছিল, দুইটা কোষ তৈরি হয়েছে, 10 মিনিট সময় নিছে। বাট এমন যদি হতো, একটা কোষ দুইটা কোষ তৈরি করলো, এটা আবার দুইটা, আবার দুইটা, এই বিভাজন হইতে আছে হইতে আছে, রেপিডলি বিভাজন হইতে আছে হইতে আছে, 10 মিনিট এসে 10 মিনিট এসে ধরো 200 বা 500 কোষ তৈরি করে ফেলছে, 500টি, আর এখানে মাত্র ছিল 2টি। এটা স্বাভাবিক অবস্থা, এটা স্বাভাবিক অবস্থা, এটা কিন্তু অস্বাভাবিক অবস্থা। সে 10 মিনিটে 500 কোষ তৈরি করে ফেলছে, যেখানে উচিত ছিল 10 মিনিটে 2টা। এটা স্বাভাবিক, এটা কিন্তু নরমাল, এটা নরমাল অবস্থা। এটাকে বলতেছে আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিস, মানে মাইটোসিস বা বিভাজনটা সে তার কন্ট্রোল হারায় ফেলছে, বুঝছো? কন্ট্রোল হারায় ফেলে বারবার 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 কি করতেছে, কোষ বিভাজন করতেছে। এইটার ফলাফল কিন্তু টিউমার। যে জায়গায় যতগুলা কোষ থাকা দরকার, ধরো হাতের মধ্যে আমার এখানে কোষ থাকা দরকার 5000, হয়ে গেছে 20000, এই জায়গাটা ফুলে যাবে, কোষগুলো কি করবে, বিভাজন করে করে ফুলে যাবে, এটা টিউমার। তাহলে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি ঘটে, টিউমার ঘটে, টিউমার হয়। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে টিউমার হয়, এই কথা মনে রাখো। এখন প্রশ্ন হলো, ওই অনিয়ন্ত্রিত মাইটোসিসটা কেন ঘটে, কি কারণে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটার প্রয়োজন হয়, সে কেন এই নিয়ন্ত্রণটা হারায় ফেলছে? অনিয়ন্ত্রিত মাইটোসিস কখন ঘটে, যখন কোষ চক্র, তোমরা পড়ছো সেল সাইকেল, সেল সাইকেল যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে, সেল সাইকেল বা কোষ চক্র যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে, তখন অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়। একটা কোশ্চেন, অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন হয়, এটা সেটার মধ্যে লেখা আছে। অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন হয়, দেখো বক্সের মধ্যে লেখা আছে, মাঝামাঝি 9 পৃষ্ঠায় দেখো বক্স আছে, একটা বক্সের মধ্যে লেখা আছে অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন হয়। কোষ চক্র বিনষ্ট হলে, কোষ চক্র তার কন্ট্রোল হারিয়ে ফেলছে। এখন কোষ চক্র কেন বিনষ্ট হয়, কোষ চক্র কেন বিনষ্ট হয়? আমাদের যে কোষ আছে,
কোষ আছে, এই কোষের মধ্যে একটা প্রোটিন আছে, নাম হচ্ছে প্রোটিন 53, P53 নামে ডাকা হয়। এটা কিন্তু 35 বা 63 না, হ্যাঁ, বা 33 না, এটা কিন্তু 53 মানে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। P53 নামক একটা প্রোটিন আছে। এই P53 এই প্রোটিনটা কোষচক্রকে কন্ট্রোল করতে সহায়তা করে, কোষচক্রকে নিয়ন্ত্রণে সহায়তা করে। কোষচক্র সেল সাইকেল হ্যাঁ কন্ট্রোল বা নিয়ন্ত্রণে সহায়তা করে, নিয়ন্ত্রণ করে কে? এই P53 নামক একটা প্রোটিন। P53 নামক একটা প্রোটিন সেল সাইকেল নিয়ন্ত্রণে সহায়তা করে। যদি কোনো কারণে এটা নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি এটার তথ্য চেঞ্জ হয়ে যায়, তার ভিতরে যা আছে তার যদি চেঞ্জ হয়ে যায়, তখন এই সেল সাইকেল উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা বিভাজন করে, ভাগ বিভাজন করে, যেটাকে বলে অনিয়ন্ত্রিত মাইটোসিস। আর এই অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি? টিউমার। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল বা রেজাল্ট, অনিয়ন্ত্রিত মাইটোসিসের রেজাল্ট কি? টিউমার। অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন ঘটে? সেল সাইকেল নিয়ন্ত্রণ হারায় ফেললে। সেল সাইকেল কেন নিয়ন্ত্রণ হারায়? P53 নষ্ট হয়ে গেলে। P53 যদি নষ্ট বা বিনষ্ট বা ডিফেক্টিভ, P53 যদি নষ্ট বা ডিফেক্টিভ হয়ে যায়, তখন সেল সাইকেল নিয়ন্ত্রণ হারায় ফেলে। সেল সাইকেল নিয়ন্ত্রণ হারানোকে আমরা বলি কি? অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস মানে কি? কোষের সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি। অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হয়? টিউমার হয়। তাহলে এই সিকোয়েন্স মনে রাখবা, P53 নষ্ট হলে সেল সাইকেল নিয়ন্ত্রণ হারায়, সেল সাইকেল নিয়ন্ত্রণ হারালে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে, অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটার ফলে কি হয়? টিউমার হয়। টিউমার বলতে যে জায়গায় যতগুলা কোষ থাকার কথা, ওই জায়গায় ওই সংখ্যা থেকে কোষের সংখ্যা বেশি, ওইটাকে আমরা বলতে পারি কি? টিউমার। টিউমারের সংজ্ঞাটাই কি? যেইখানে যতগুলা কোষ থাকা দরকার তার থেকে যদি কোষ বেশি থাকে, ওটাকে আমরা বলি টিউমার। আচ্ছা, এই টিউমার হয় দুই প্রকার, এটা তোমাদের বইয়ে নাই, সিলেবাসে নাই, বাট লাগবে। টিউমার দুই প্রকার, একটাকে বলে বিনাইন, একটাকে বলে মেলিগন্যান্ট, একটাকে বলে বিনাইন টিউমার, একটাকে বলে মেলিগন্যান্ট টিউমার। এই মেলিগন্যান্ট এটা বেশি খারাপ, এটা তীব্র, বেশি খারাপ বা তীব্র বা মারাত্মক। আর এটা কম খারাপ, এটাকে আমরা মৃদু বলতে পারি, মৃদু, ঠিক আছে, এটা কম খারাপ। মেলিগন্যান্ট ওটা তীব্র বা বেশি খারাপ। আর কম খারাপ কোনটা? বিনাইন কম খারাপ। মনে রাখবা, ধরো কোনো কারণে যদি টিউমারটা ছড়াইয়া পড়ে, টিউমার মানে তো বুঝছোই, কোন এক জায়গায় অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কোষের সংখ্যা যতগুলো থাকা দরকার এর থেকে অনেক বেশি বেড়ে গেছে, এটাকে বলে টিউমার। তো টিউমারটা ধরো গলায় হয়েছে, এই টিউমারটা কি হতে পারে জানো? এটা ছড়াইয়া ফুসফুসে চলে যেতে পারে, এটা ছড়াইয়া মস্তিষ্কে চলে যেতে পারে, অন্য জায়গায় চলে যেতে পারে, শুক্রাশয় ডিম্বাশয়ের কাছে চলে যেতে পারে, জননাঙ্গে চলে যেতে পারে। তো টিউমারটা মাঝে ছড়াইয়া পড়ে, টিউমারের যে জীবাণুটা আছে এটা কি করে? ছড়াইয়া পড়ে, অনেক কারণে টিউমার হইতে পারে, অনিয়ন্ত্রিত মাইটোসিস অনেক কারণে হইতে পারে, দেখবো এগুলো আমরা। তো টিউমারটা যদি ছড়াইয়া পড়ে, ওইটা কিন্তু মারাত্মক। কোনো টিউমার যদি ছড়াইয়া পড়ে, ওইটা কিন্তু মারাত্মক, বুঝছো? যেরকম করোনা ভাইরাস ছড়াইয়া পড়ছিল, ওটা মারাত্মক। তো কোনো কিছু ছড়াইয়া পড়ে মানে কি? মারাত্মক। টিউমার ছড়াইয়া পড়লে ওটাকে বলে কি? মেলিগন্যান্ট। তো তুমি মনে রাখবা, এই তীব্র, এটা কেন খারাপ? কারণ এটা হচ্ছে ছড়িয়ে পড়া টিউমার, এটা কিন্তু খারাপ, এটাকে আমরা মেলিগন্যান্ট বলবো। অথবা টিউমারের ভয়াবহ অবস্থা, এটাকে বলে ক্যান্সার। টিউমার যখন একদম খারাপ পজিশনে চলে যায়, টিউমার যখন খুব খারাপ পজিশনে চলে যায়, অ্যাকচুয়ালি ছড়াইয়া পড়ে, তখন তাকে আমরা বলি ক্যান্সার। মানে ছড়াইয়া পড়া টিউমারকে ক্যান্সার বলে। তার মানে ছড়াইয়া পড়া টিউমার কি? মেলিগন্যান্ট টিউমার না? তো মেলিগন্যান্ট টিউমারকে তুমি ক্যান্সার ধরতে পারো, এটা ক্যান্সার। মেলিগন্যান্ট টিউমার এটা ক্যান্সার, বুঝছো? তাহলে ক্যান্সার আর কিছুই না, টিউমারটা যখন ভয়াবহ অবস্থায় চলে যাবে, যখন তাকে কন্ট্রোল করা যাবে না, আর ছড়াইয়া পড়ছে সারা দেহে, হ্যাঁ, তখন তাকে আমরা বলবো ক্যান্সার। তো সবসময় যে ক্যান্সার টিউমার দিয়ে হয় বিষয়টা এরকমও না, ক্যান্সারের আবার প্রকারভেদ আছে। যেরকম ব্লাড ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সার কিন্তু টিউমার দেওয়া হয় না। আমরা এখানে দেখছি প্রথমে টিউমার হয়, পরে কি হয়? ক্যান্সার হয়। এটা একটা ধরন, ক্যান্সারের আরো ধরন আছে। যেরকম ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এরকম হয় না যে প্রথমে টিউমার হয়েছে পরে কি হয়েছে ক্যান্সার, যেরকম না। ক্যান্সারের অনেক ধরন আছে, এর মধ্যে একটা ধরন হয়েছে প্রথমে টিউমার হবে, টিউমারটা যখন ছড়ায় পড়ছে ওটাকে আমরা বলবো ক্যান্সার। আচ্ছা, তো মেলিগন্যান্ট কিন্তু ছড়ায় পড়া টিউমার, তার মানে ইটস এ
ক্যান্সার, মেলিগন্যান্ট টিউমারকে আমরা ক্যান্সার বলতে পারি। তো ক্যান্সার বলো মেলিগন্যান্ট টিউমার বলো এগুলো তো খারাপ, এগুলো খারাপ। আর বিনাইনটা কম খারাপ, এটা চিকিৎসা করলে ভালো হবে বা ভালো হইতে পারে, এজন্য এটা এখনো ছড়ায় পড়ে নাই। বিনাইন কিন্তু ছড়ায় পড়ে নাই, বিনাইন জাস্ট তৈরি হয়েছে, এখনো ছড়ায় পড়ে নাই। আচ্ছা সময় আছে এখনো 5 মিনিট। ওকে, এখন তাহলে আমাদের টিউমার শেষ। টিউমারের সংজ্ঞা সেটার মধ্যে সুন্দর করে লেখা আছে, বা তুমি তোমার মতো লিখবা, সংজ্ঞা টঙ্গা এগুলো সবসময় নিজের মতো লিখবা। দেখো 9 পৃষ্ঠার প্রথম লাইন, টিউমার অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোষের সংখ্যা অত্যাধিক হারে বৃদ্ধিকে টিউমার বলে। আমি আমার মতো লিখবো যে কোষ চক্র যখন নিয়ন্ত্রণ হারায় ফেলে, কোন এক জায়গায় যতগুলো কোষ থাকা দরকার তার থেকে যদি বেশি হয়ে যায় তখন থেকে টিউমার বলে। আমি আমার মতো লিখছি, আমি বই জানি না, বইয়ে কি লিখছি, আমি আমার মতো লিখবো। আচ্ছা, তো এখানে আর ব্রেন টিউমার কেন হয় এটা তোমাদেরকে আগে পড়াই দিচ্ছি। ব্রেন টিউমার আসলে নিউরনের বিভাজন না, এটা কি নিউরোগ্লিয়ার বিভাজন, ঠিক আছে, নিউরোগ্লিয়ার বিভাজন, এটা মনে রাখো। আচ্ছা, এখন কতগুলো টার্ম আছে তুমি একটু মনে রাখবা। অঙ্ক, অঙ্ক শব্দের অর্থ ক্যান্সার, অঙ্ক শব্দের অর্থ ক্যান্সার। তো ক্যান্সারের চিকিৎসার জন্য তুমি কোন ডাক্তারের কাছে যাবা? কার্ডিওলজিস্ট না, অঙ্কোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ঠিক আছে। ধরো ক্যান্সার নিয়ে যেখানে পড়াশোনা করা হয় ওটাকে বলে অঙ্কোলজি। লজি মানে বিদ্যা, লজি লেখা আছে, লজি মানে বিদ্যা, আর লজিস্ট মানে ওই বিদ্যায় বিশেষজ্ঞ ব্যক্তি, মানে ডাক্তার, লেখা আছে দেখো একদম লাস্টের লাইনে। লজিস্ট মানে ওই বিদ্যায় বিশেষজ্ঞ ব্যক্তি, আর লজি মানে বিদ্যা। অঙ্কোলজি মানে কি? টিউমার বিদ্যা। টিউমার নিয়ে যেখানে আলোচনা করা হয় কিভাবে ভালো করা যাবে, টিউমারের প্রকারভেদ কি, টিউমার কিভাবে হয়, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, যে শাখায় চিকিৎসা বিজ্ঞানের, ওটাকে বলে কি? অঙ্কোলজি। আর এই ক্যান্সারের বিষয়ে কোনো একটা ব্যক্তি কিভাবে ভালো করা যায়, কিভাবে ট্রিটমেন্ট করা যায়, কিভাবে অপারেশন করা যায়, কিভাবে সার্জারি করা যায়, এটা নিয়ে যে বিশেষজ্ঞ ব্যক্তি মানে ডাক্তার, তাকে আমরা বলবো অঙ্কোলজিস্ট। তাহলে অঙ্ক শব্দের তো কি? ক্যান্সার। অঙ্ক শব্দের অর্থ ক্যান্সার। এখন দুইটা জিনিস তোমাদেরকে খুব প্যারা দেবে, দুইটা জিনিস তোমাদেরকে খুব প্যারা দেবে। এইটা আমি যখন পড়ছি ইন্টারমিডিয়েটে তখন এই টার্মটা ছিল না, বাট একবার উদ্বাসে একটা পরীক্ষা আসছিল, ওই পরীক্ষায় প্রশ্ন আসছিল, মানে এখনো মনে আছে, 18 সালের ঘটনা এটা। উদ্বাসে এরকম একটা পরীক্ষা আসছিল যে যে সকল রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উদ্দীপনা যোগায় তাদেরকে কি বলে, এরকম একটা প্রশ্ন আসছিল। তোমাদেরকে একটু একটু এখানে আর একটু সময় বেশি থাকলে ভালো হইতো, তো আমি দেখি 2 মিনিটে শেষ করা যায় কিনা। মনে রাখবা এই যে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, এরকম সুতাগুলো থাকে না, এই সুতাগুলা এগুলো ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ। এই সিঙ্গেল সুতাকে আমরা বলবো ক্রোমাটিন। ক্রোমাটিন গুলো এরকম যখন ডাবল হয় এরকম সুতার মতো দুইটা একসাথে বাঁচায় থাকে, তাকে বলে ডিএনএ। তাহলে ক্রোমোজোমের ভিতরে থেকে ডিএনএ, আর ডিএনএ একটু পার্ট, ধরো এটা একটা ডিএনএ, এই ডিএনএ আমি এই একটু পার্ট দিলাম, এই একটু পার্ট নিয়ে কাজ করতেছে, এই একটু পার্ট নিয়ে কাজ করতেছে, এটাকে বলে জিন। একটা সিকোয়েন্স লিখে রাখো, ক্রোমোজোমের ভিতরে পাওয়া যায় ডিএনএ, ডিএনএ এর ভিতরে পাওয়া যায় জিন, আর ক্রোমোজোম থাকে কোথায়? নিউক্লিয়াসে, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস, তার ভিতর থেকে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতর থেকে ডিএনএ, ডিএনএ এর ভিতর থেকে জিন। একটা কোষের মধ্যে কিন্তু অসংখ্য ক্রোমোজোম থাকে, মানুষের কাছে কয়টা? 23 জোড়া, এরকম অসংখ্য ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে অসংখ্য ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, ডিএনএ এর ভিতরে জিন। তাহলে এটা ছিল আমাদের ডিএনএ, ডিএনএ এর ভিতরে একটা জিন আছে, জিন। এই জিনের মধ্যে এই যে জিনটুকু যদি আমি একটু জুম করি, ধরো এই যে এইটুকু, এইটুকু যদি জুম করি না, এখানে কতগুলো সংকেত লেখা আছে। তোমরা তো জানো কম্পিউটার কিছুই বোঝে না, আমার শোনা বাংলা আমি তো বই বলো সেগুলো কিছুই বোঝে না, সে শুধু বাইনারি বোঝে, 0 1 0 1 এগুলো বোঝে, এই কোডগুলো বোঝে। এই যে জিনের মধ্যেও এরকম কোড লেখা আছে, এ ইউ জি, ঠিক আছে, টি এ, তারপরে হচ্ছে তোমার জি সি, এগুলো লেখা আছে, ঠিক আছে, এ ইউ জি বা এ টি জি, এরকম এরকম কোড লেখা আছে, এই কোড লেখা আছে। এই কোডগুলাই মিন করে তোমার চেহারা কিরকম হবে, চুল কিরকম হবে, কালার কি হবে, বুদ্ধিমত্তা কেমন হবে, উচ্চতা কেমন হবে, সবকিছু এই কোডগুলো আমাদের লেখা থাকে। এখানে কিন্তু লেখা নাই যে তুমি সুন্দর, এটা কিন্তু লেখা নাই। বাট এখানে ধরো কতগুলো কোড, যে জিটি এ মিলে গেলে তুমি লম্বা হবা, এখানে সংকেত লেখা আছে, বাংলা কথা লেখা নাই, মানে রিডিং লেখা নাই, কথা হচ্ছে এখানে সংকেত লেখা আছে। সংকেতগুলো দেখে বুঝবে যে কে লম্বা হবে, কে খাটো হবে, কে সুন্দর হবে, কে কালো হবে। তাহলে এদেরকে বলা হচ্ছে সংকেত। এই সংকেতটা মাঝে মাঝে সূর্যের আলোর কারণে বা কেমিক্যালের কারণে এইখানে পরিবর্তন হয়ে যেতে পারে, ধরো টি এর জায়গায় অন্য কিছু চলে আসতে পারে। তাহলে এখানে কি পরিবর্তন হয়ে গেল না? এখানে ধরো জিটিএ না হইয়া জিএএ হয়ে গেল, আগে ছিল জিটিএ, এখন হয়ে গেছে জিএএ। তার মানে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা কেন হয়েছে? সূর্যের সানলাইট,
এটা এটা একটু লিখতে পারো সানলাইট, অথবা কিছু কিছু কেমিক্যাল কেমিক্যাল কেমিক্যালের কারণে অথবা কোনো সানলাইটের কারণে এই যে জিনের তথ্যগুলা পরিবর্তন হয়ে যেতে পারে। সানলাইটের কারণে বা কেমিক্যালের কারণে জিনের মধ্যে থাকা সংকেতগুলো পরিবর্তন হয়ে যেতে পারে। এইটাকে বলে মিউটেশন। মিউটেশন মিউটেশনের মানে কি? পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। এই পড়াটা একটু কঠিন। পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ লেখা নাও, সেটা নাই। পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ ইটস কল্ড মিউটেশন। জিনের সংকেতগুলোর মধ্যে পরিবর্তন হয়ে গেছে। জিন কিন্তু অ্যাকচুয়ালি ডিএনএ এর একটা খণ্ড নিছে, এটা বলে জিন। তাহলে পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ এর সিকোয়েন্সে এই যে সংকেতগুলোর মধ্যে পার্মানেন্ট চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলে মিউটেশন। এখন বলো মিউটেশন কেন হয়েছে? সূর্যের আলোর মধ্যে ইউভি রে থাকে। এই ইউভি রে এর কারণে ইউভি রে এর কারণে অথবা যে কোনো একটা কেমিক্যাল, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম, এগুলোর মধ্যে অনেক সময় ক্যান্সারের জীবাণু থাকে, এগুলো ক্যান্সারকে উৎসাহ দান করে। এই যে এই জিনিসগুলা যেরকম ইউভি রে কেমিক্যাল, এদেরকে আমরা বলি মিউটাজেন। জেন মানে জেনেসিস, জেন মানে কি? জেনেসিস। আর মিউটা শব্দের তো মিউটেশন। তাহলে মিউটেশন তৈরি করতে যারা সহায়তা করে তাদেরকে বলে মিউটাজেন। এটা মনে রাখো, সংক্ষেপে কি বলে? মিউটেশন জেনেসিস। জেনেসিস মানে তৈরি করা, জেনেসিস মানে তৈরি। মিউটাজেন মানে মিউটেশন জেনেসিস করে যারা, কারা? কেমিক্যাল এন্ড সানলাইট, এদেরকে আমরা বলবো মিউটাজেন। এখন তোমাকে যদি ক্যান্সার সৃষ্টির ক্ষেত্রে নিজের প্রতি মিউটাজেন, তুমি দেখবা কোন জিনিসটা ক্যান্সার তৈরির জন্য দায়ী, বাহির থেকে কোন জিনিসটা আসছে, সানলাইট আসছে অথবা কেমিক্যালটা আসছে, এদেরকে বলবো আমরা মিউটাজেনিক পদার্থ বা মিউটাজেন বলতে পারো, মিউটাজেনিক এলিমেন্ট বা মিউটাজেন। মিউটাজেন আসার ফলে ডিএনএ এর মধ্যে যে চেঞ্জটা হয়েছে, এই প্রসেসটার নাম কি? মিউটেশন। আর এই যে দেখো, এই যে এখানে যে জিনগুলো ছিল জিটিএ, এই যে জিনটুকু, এই জিনটুকু কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এইটুকুকে আমরা বলবো অঙ্কোজিন। মানে এই পরিবর্তন হওয়া জিন দিয়ে এখন ক্যান্সার হবে। এটা স্বাভাবিক ছিল, এটা তো ক্যান্সার হবে না। পরিবর্তিত যেটা হয়েছে, নষ্ট যেটা হয়েছে, এটা দিয়ে কিন্তু ক্যান্সার হবে। তাহলে এই যে জিন ক্যান্সার তৈরির জন্য দায়ী, ওটাকে বলবো অঙ্কোজিন, মানে নষ্ট হওয়া জিন, পরিবর্তিত জিন। তাহলে এটাকে বলবো অঙ্কোজিন। আর এটা ছিল ভালো জিন, এটা ছিল নরমাল জিন, এটা হলো অঙ্কোজিন। কেন হয়েছে? মিউটেশন প্রসেসের কারণে। মিউটেশন কেন করছে? মিউটাজেনের কারণে। মিউটাজেন কি? কেমিক্যাল এন্ড সানলাইট। এটা খুবই কঠিন পড়া আছে, এটা তোমার যারা মেডিকেল চান্স পাই হয়েছে তারা এগুলো মানে এত ডিপলি জানে না। এই পড়াটা যদি না বোঝো তাহলে আরেকবার রিপিট করবো আগামী ক্লাসে, একটু কঠিন পড়া এটা। তাহলে দেখবা মিউটাজেন মানে কি? যারা মিউটেশন করার জন্য উৎসাহ দেয়। দেখো তো, সানলাইট যদি না হইতো, মিউটেশন হইতো। কেমিক্যাল যদি তুমি না ইউজ করতা বা তোমার শরীরে না আসতো, তাহলে কিন্তু মিউটেশন হইতো না। তার মানে মিউটাজেন তারা যারা ক্যান্সার তৈরিতে বা মিউটেশন ঘটাতে ভূমিকা রাখে, কিছু পদার্থ বা সানলাইট। তারপর চেঞ্জ হয় মিউটেশন প্রক্রিয়ায়, জিনটা চেঞ্জ হয়ে যে নতুন জিনটা তৈরি হয়, নষ্ট জিনটা তৈরি হয়, তার নাম কি? অঙ্কোজিন। বুঝছো? এই জিন দ্বারা কিন্তু এখন কি হবে? ক্যান্সার হবে। এই যে অঙ্কোজিন দ্বারা এখন কি হবে? ক্যান্সার হবে। তাহলে এই তিনটা ওয়ার্ড, মিউটাজেন, মিউটেশন, অঙ্কোজিন, এই তিনটা ওয়ার্ড কিন্তু মনে রাখবা। অঙ্ক শব্দের অর্থ ক্যান্সার, অঙ্ক শব্দের অর্থ ক্যান্সার।